নতুন আপনারা দেখতেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের যে কোম্পানি নেম এর পরে যা যা আছে সেই জিনিসগুলো সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যে কোম্পানি নেমের পরে আমাদের অল্টার এন্টার দিয়ে বাকি কাজগুলো করতে হবে। প্লাস এখানে একটা ফন্ট সাইজ আছে এবং ফন্ট নেম আছে, একইভাবে ফন্ট সাইজ ফন্ট নেম আছে, ঠিক আছে। তারপরে সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমার এখানে একটা লোগো আছে, এই লোগোটাকে আনতে হবে। আনার পরে এই লোগোরও আবার একটা সাইজের ব্যাপার আছে, সেই সাইজ ব্যাপারটা আমরা দিয়ে দিব। এরপর যেটা হচ্ছে আমার কি করতে হবে, কোম্পানি নেম এইসব লেখার পরে, মানে এইটুকু অংশ হয়ে যাওয়ার পরে, লোগোর পর্যন্ত হয়ে যাওয়ার পরে নেক্সট আমাদেরকে কি করতে হবে, কাস্টমার আইডি নিয়ে কাজ করতে হবে। কাস্টমার আইডি। স্যার পিছন থেকে সবাই একটু মনোযোগ দেন। স্যার আপনার পরে ওনাকে একটু বলেন, স্যার একটু মনোযোগ দেন এদিকে। কাস্টমার আইডিতে আমাদের হচ্ছে অ্যাপ্লাই ভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই ভ্যালিডেশনে কি করতে হবে, যে আপনার এটা যেন 6 ডিজিট হয়, আইডিটা যেন 6 ডিজিট হয় এবং নিউমেরিক ভ্যালু হয়। 6 ডিজিটের জন্য আমরা কি বলেছি, লেন লেন ফাংশনটা ইউজ করব, যেটা আমাকে কি করবে, 6 ডিজিট ভ্যালিডেশনের জন্য নিয়ে যাবে, ঠিক আছে। এরপরে আছে নিউমেরিক ভ্যালু। নিউমেরিক ভ্যালুর জন্য আমরা হচ্ছে ইজ নাম্বার এই ফাংশনটা ইউজ করব। এবার আমি যে আরেকটা ফাংশন আছে, যেমন ধরেন এখন আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ধরেন আমি এখানে লিখলাম 1, তারপর ধরেন লিখলাম 85, তারপর ধরেন লিখলাম 97, আর একটা হচ্ছে 25। এই 1 2 4টা সংখ্যা লিখেছি, রাইট। এখন 4টা সংখ্যা লেখার পরে আমি এই জায়গাটায় আমি দেখতে চাচ্ছি যে এই কাউন্ট করে রেজাল্ট দিবে যে কয়টা নাম্বার আছে। কাউন্ট হাউ মেনি নাম্বারস আর দেয়ার। এই জায়গাটায়, হ্যাঁ। তো আমরা কি করতে পারি, আমরা নর্মালি যে কাউন্ট ফাংশন ইউজ করি সেই কাউন্ট ফাংশনটা ইউজ করতে পারি না, বলে দিবে যে এখানে 10টা সংখ্যা আছে বা 11টা সংখ্যা আছে। এটা একটু একটু কমাই, হ্যাঁ, বলে দিবে যে কাউন্ট, আমরা বলে দিলাম যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত কয়টা নিউমেরিক সংখ্যা, মানে নিউমেরিক না, জাস্ট নাম, কয়টা নাম্বার আছে সেটাই, ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল 1 2 3 4 5 6। এখন আমি যদি বলি যে 4টা সংখ্যা আছে, আমি যদি বলি যে এই 85 আর একটা ডাবল এন্ট্রি দিতে, এখানে কোনো ডাবল এন্ট্রি আছে? আছে, মানে যে ধরেন 85 দুইবার আছে বা 97 দুইবার আছে, এরকম কি আছে? নেই, হ্যাঁ। তো আমি যদি এখানে 1 কে 85 করে দেই, তাহলে কি 85 দুইবার আছে, তাই না? আমরা কিভাবে জাজ করতেছি, সবগুলো সংখ্যা দেখতেছি, দেখে বলতেছি যে 85 সংখ্যাটা কয়বার আছে, দুইবার আছে, তাই না? আচ্ছা, একটা ফাংশন হচ্ছে কাউন্ট। কাউন্টের কাজ হচ্ছে সে যোগ করে জানাবে যে কয়টা সংখ্যা আছে। আর কাউন্ট ইফ নামে আরেকটা ফাংশন আছে, সেটা জানাবে যে এই যে রেঞ্জ, একটা রেঞ্জ বলতেছে, দেখেন একটা সাজেস্ট করতেছে যে তুমি একটা রেঞ্জ ধরবা। সেই রেঞ্জটা কি, যাদের মধ্যে আপনি কাউন্ট করবেন সেই রেঞ্জ, যাদের যেই সংখ্যাগুলোকে আপনি কাউন্ট করবেন তাদের রেঞ্জ। এবার বলতেছি কি, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আপনি বলে দেন যে আমার 85 সংখ্যাটা কয়বার আছে, তাই না? একটা কি বললাম, কাউন্ট ইফ, সেটা হচ্ছে একটা রেঞ্জ বলে দিচ্ছি, সেই রেঞ্জে 85 সংখ্যাটা কয়বার আছে এইটা
আউটপুট দিবে। তাহলে এখন আউটপুট কত আসবে? 2। কেন 2 আসলো? কারণ সে হচ্ছে কাউন্ট করলো এই রেঞ্জের ভিতরে কয়টা সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে কাউন্টের কাজ হচ্ছে কি, যে সে গণনা করবে যে আপনার কতগুলো কি আছে, সংখ্যা আছে। আর কাউন্ট ইফের কাজ হচ্ছে একটা পার্টিকুলার সংখ্যা কয়বার আছে, একটা পার্টিকুলার সংখ্যা কয়বার আছে। এখন আমি যদি বলে দেই যে 0 0, তাহলে ও কি দেখাবে, কোনো 85 সংখ্যাটা নাই, রাইট? কারণ আমি এখানে কি লিখছি, যে কাউন্ট ইফ এই রেঞ্জের মধ্যে দেখো 85 কয়বার আছে, কিন্তু এখানে তো সেই 85 কে পাচ্ছে না। খেয়াল করেন, আবারও খেয়াল করেন, 85 সংখ্যাটা এই কাউন্ট ইফ এই যে ফাংশনটা এখন আমি ইউজ করতেছি, এটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা টুলসে আপনারা এই কাউন্ট ইফের ব্যবহার পাবেন, এবং আপনাকে বলবে যে তুমি যত ডিজিটই দিচ্ছ সেই ডিজিটগুলো কি করতে হবে, ইউনিক হতে হবে। ইউনিক আমরা হচ্ছে এখন আমরা মোটামুটি 6 ডিজিট ভ্যালিডেশন করে ফেলছি। আমরা নিউমেরিক সংখ্যা হবে সেটার ভ্যালিডেশন করে ফেলছি। এখন যে ভ্যালিডেশনটা আমরা করতেছি বা যেটা নিয়ে কথা বলতেছি, কাউন্ট ইফ, এটা হচ্ছে আপনার কিসের জন্য, ইউনিক ভ্যালুর জন্য, অর্থাৎ ইউনিক ভ্যালুর জন্য, ইউনিক ভ্যালুর জন্য। তাহলে আমি বলতে পারি না যে এখানে আমি কাউন্ট ইফ কি লিখেছি, স্ক্রলিংটা 85 সংখ্যাটা এর মধ্যে কয়বার আছে, তাহলে কি দেখালো আমাকে, 85 দেখালো। হ্যাঁ, কিন্তু আমাকে আউটপুট কি দেখালো, 0। কেন? কারণ 85 সংখ্যাটা এখানে নাই। না, ক্রাইটেরিয়াতে আপনি যা লিখে দিবেন। এখন ক্রাইটেরিয়াতে যদি আপনি দেখান যে সেল অ্যাড্রেস, এই সেল অ্যাড্রেসে যদি চিনে দেন, তাহলে এই সেল অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নিয়ে সে কাজ করবে এবং আপনাকে আউটপুট দেখাবে। এই যে যেমন 0, এই সেল অ্যাড্রেসকে চিনিয়ে দিয়েছি, এই সেল অ্যাড্রেসে কি আছে, 0। এই 0 সংখ্যাটা কয়বার আছে, এই রেঞ্জে কয়বার আছে, 2 বার আছে, সেটা দেখা দিচ্ছে। তাহলে আমরা যখন লিখবো, আমরা যদি বলি যে এই সংখ্যাটা, এই যে 0টা, এটা লেস দেন, মানে আমাদের ইউনিক হলে কি হতে হবে, যদি ইউনিক কোনো ভ্যালু হয় তাহলে কি হতে হয়, একবার হতে পারবে, একের বেশি হতে পারবে না, তাই না? তাহলে আমি যদি ইউনিক যদি বলি, যে ইউনিক ভ্যালু বলতে আমরা কি বুঝি, যে আপনি, আপনার নাম কি বলেন, পরিমল, আপনি পরিমল একজনই থাকতে পারবেন এই ক্লাসে। এটা হলে কি, আপনি একজন আছেন, আইদার থাকতে পারবে না, আরেকটা হচ্ছে 0 হতে পারবে, কিন্তু হলে একজনই হতে পারবে, তাহলে একজন হলেন। এখন আরেকজন পরিমল যদি ঢুকতে চায় তখন কি করতে হবে, বাধা দিতে হবে যে না, তুমি আর ঢুকতে পারবে না। এখানেও সেম কাজটা করতে হবে, যে একটা আইডি পেয়ে গেছে, এই আইডিটা যেন সেকেন্ড টাইম আর না ঘটে সেটার ব্যবস্থা আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেই যে আমার যে আইডিটা ছিল 101001, এটা একটা হতে পারবে 101001, 2বার হয়ে গেল, তাই না? এবার এই যে 2বার হতেছে, দিতে পারতেছি, এই দিতে পারবো না, এটাকে 101002 হতে হবে, বা 3 হতে হবে, বা 4 হতে হবে, বাট কোনোভাবেই সেটা কি হতে পারবে না, 101 হতে পারবে না। তো আমরা এটা বলতে পারি যে এইখানে আমরা এখন কি দেখতেছি, 1 লিখতেছি, তাই না? আমরা যদি বলে দেই যে এইটা লেস দেন 2 কিনা, এটা যদি বলে দেই যে লেস দেন 2 কিনা, কি বলছি, এই রেঞ্জে, এই যে এই রেঞ্জটায়, ঠিক আছে, 101 কি হতে হবে, লেস দেন 2 হতে হবে। লেস দেন 2 মানে কত, 0 আর 1, তাহলে 0 হতে পারবে, মানে একবার থাকতে পারবে না, অথবা একবার হতে পারবে, তাহলে কি বলবে, ট্রু। কিন্তু যদি আমি এই একই সংখ্যা আরেকবার দেই তাহলে কি আসবে, ফলস। ঠিক আছে, তার মানে কি, আমি বলে দিচ্ছি যে এই কন্ডিশনটা ট্রু হতে হবে। আমি বলছিলাম যে আমাদের
এই যে আপনার ডাটা ভ্যালিডেশনে অবশ্যই কি করতে হবে, সবগুলো ভ্যালিডেশন পেতে হবে, তাই না? তাহলে দেখেন আমি আমার যে কালকের যে ডাটা ভ্যালিডেশন ছিল সেখানে আমি গেলাম, গিয়ে বললাম কি কি লিখেছিলাম, দেখেন এটা লিখেছিলাম, আমি নতুন করে একটা ফাইল নিচ্ছি, ফর কাস্টমার আইডি, হ্যাঁ আমরা কি করি, প্রথমে ডাটা ট্যাবে যাই, ডাটা ট্যাবে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশন, ডাটা টুলস রিবনসে যাই, তাই না? ডাটা টুল রিবনে যাওয়ার পরে আমরা ডাটা ভ্যালিডেশন অপশনটায় যাই, অপশনে গেলাম, ডাটা ভ্যালিডেশন অপশনে যাওয়ার পরে আমরা কি করি, ডাটা যে পপ আপ বক্সটা আসে, ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স আসে, সেখানে আমরা কি লিখবো, অ্যালাউ ফিল্ডে কি দিব, অ্যালাউ ফিল্ডে দিব কাস্টম, আর আমাদের যে ফর্মুলা ফিল্ড আছে সেখানে আমরা দিব ইজ ইকুয়াল টু, বলেছিলাম কি অ্যান্ড, অ্যান্ড আপনি বড় হাতে ছোট হাতে দেন সমস্যা নাই, অ্যান্ড প্রথমে বলেছিলাম লেন, আমার যে সেল ঘরটা আছে, আমার এই সেলটা হচ্ছে আপনার কত, এটা হলো আপনার N7, N7 ইজ ইকুয়াল টু কত 6, কমা দিয়ে কি বলতেছি, একটা কন্ডিশন দিলাম, আরটা বলতেছি কি ইজ নাম্বার কি হবে N7 বলে দিব, হয়ে গেল N7, তাহলে কি হলো যে সে নিউমেরিক সংখ্যা কিনা সেটা বোঝা গেল। এবার আমি বলবো যে কাউন্ট ইফ, কাউন্ট ইফ, কাউন্ট ইফ বলার পরে ওরা বলতেছে কি আপনি একটা রেঞ্জ বলবেন, কাউন্ট ইফ এর স্ট্রাকচার হচ্ছে একটা রেঞ্জ বলবেন, সেই রেঞ্জটা হবে আপনার, আমি টাইপিং এ শব্দ পাচ্ছি কেন, N7 থেকে, আমি কিন্তু কাজ করতে নিষেধ করছি, আগে বলছি যে বুঝতে, N7 থেকে N, ধরেন এখানে কত আছে, এটা হচ্ছে 12 পর্যন্ত, তাহলে আমরা এটা 12 দিয়ে দিব, কমা দিয়ে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াতে আমরা কি করব, কেন লক করলাম রেঞ্জটা, কেন লক করলাম রেঞ্জটা, তো নর্মালিও রাখতে পারতাম, লক এজন্য করেছি যাতে N7 থেকে N12 এই ঘরটাই যেন সবসময় চেক করে, এই পার্টিকুলার এই ঘরটাই যেন চেক করে, এটা যেন পরের ঘরে গিয়ে N8 থেকে N13 না হয়ে যায়। আপনি যখন N7 থেকে N12 লিখবেন, লিখে যখন আপনি টান দিবেন তখন কিন্তু সেল অ্যাড্রেস চেঞ্জ হয়, ঠিক আছে, এই সেল অ্যাড্রেসটা চেঞ্জ হলে আমার কাউন্ট ইফ কাজ করবে না, তাহলে কাউন্ট ইফের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, রেঞ্জের ঘরটা লক করে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ সরি, এই যে না না এখন তো লিখবো, ক্রাইটেরিয়া লিখবো, ক্রাইটেরিয়া হচ্ছে N7, N7 ক্রাইটেরিয়া লিখবেন, এইটা এইটুকু হচ্ছে ফাংশনটা, এখন এই ফাংশনের আউটপুট কি হবে, 0 আর 1 আসবে, এটাকে বলতে হবে এটা লেস দেন যেন 2 হয়, এইটুকু হচ্ছে আমার গেট আপ। প্রথমে কি করতে হবে, এটা হচ্ছে ইউনিকের জন্য, এটা হচ্ছে ইজ নাম নিউমেরিক ভ্যালুর জন্য, আর এইটুকু অংশকে আমরা বলবো হচ্ছে কি ইউনিক ভ্যালুর জন্য, ইউনিক ভ্যালুর জন্য, ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি,
তাহলে আমাদের কি হবে, ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এইটুকু জায়গায় লিখে দিব, পুরোটা লিখে দিব, ঠিক আছে, যেন সে কি করে একের অধিক না হয়। এবার দেওয়ার পরে দেখেন, দেওয়ার পরে ডাটা ভ্যালিডেশন সূত্রটা লিখলাম, সূত্রটা লিখার পরে আপনি এই যে যেই ঘরে সূত্রটা লিখছেন সেই ঘরে এভাবে টান দিতে হবে, টান দিতে হবে, দিয়ে কপি সেল দিবেন। কপি সেল দেওয়ার পরে এবার আপনি ইনপুট দেন। আগে যদি দেন তাহলে সব 111 চলে আসবে, এই দিলেন। এবার আরেকটা 101001 যদি আপনি দিতে যান তাহলে কি আসবে, এররটা, ঠিক আছে। আপনাকে 2 দিতে হবে, 3 দিতে হবে, 4 দিতে হবে, বাট সামহাও আপনি কোনোভাবেই কি দিতে পারবেন না, দিতে পারবেন না। তো এখানে আপনি 3 4 5 দিয়ে দেন, 6 পর্যন্ত যা আছে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এইটুকু অংশের কাজ শেষ। আমি আপনাদেরকে করতে দিব, তার আগে আর একটু কিছু দেখে নেই, সেটা হচ্ছে যে আপনি এখানে তো ভ্যালিডেশন দিলেন, এখানে ভ্যালিডেশন দিলেন, দেওয়ার পরে এই ঘরটায় আপনাকে এগুলো আনতে হবে, তাই না? কিভাবে আনবো, এখানে আমরা তৈরি করলাম, তৈরি করে এখানে আমরা জিনিসটাকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাদের কাজ হচ্ছে, আপনারা এই কাজটা দেখছিলেন, সেটা হচ্ছে যে আমরা ড্রপ ডাউন আকারে আনবো, ড্রপ ডাউন আকারে সবাইকে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, আমাদের হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে বলবো যে লিস্ট, ড্রপ ডাউন লিস্ট আকারে আসবে, সোর্স হিসেবে কাকে চিনিয়ে দিব, এদের সবাইকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে ড্রপ ডাউন আকারে সবাই চলে আসলো, 1 2 3 4 5 6 সবাই চলে আসলো। এবার আপনি একে কপি সেল দেন, দিয়ে সবাইকে নিয়ে আসেন, তাহলে সবাই ড্রপ ডাউন আকারে পেয়ে গেল। এখন আপনি এখানে 101 চুজ করবেন। এখন এখানে যদি 101 চুজ করেন তাহলে তার করসপন্ডিং ভ্যালু হবে কি, দেখেন তো এই টেবিল থেকে বি, এটাকে ভি লুকআপ দিয়ে আনতে হবে, এটাকে ভি লুকআপ দিয়ে আপনাকে আনতে হবে। এখানে আনলেন ড্রপ ডাউন আকারে। আমরা যে ভি লুকআপ করেছিলাম, যদি আপনারা বাসায় প্র্যাকটিস করে থাকেন তাহলে তো আপনাদের মনে থাকবে যে ভি লুকআপে আপনারা এখানে কি আনলেন, কাস্টমার আইডি আনলেন বা নেম আনলেন, তার করসপন্ডিং কি আনি, এইজ ক্যাটাগরি এনেছিলাম। আর এখানে হচ্ছে কাস্টমার আইডি আপনি আনলেন, তার করসপন্ডিং কি আনতে হবে, কাস্টমার নেম আনতে হবে, নেম কি দিয়ে আনবেন, ভি লুকআপ দিয়ে আনবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের এখানে বলা আছে, আমরা কাস্টমার আইডির জন্য কাজ তো করে ফেললাম, এরপর বলতেছে যে কাস্টমার নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। এই যে এই সিম্পল একটা কথা বলছে, এই সিম্পল একটা কথা বলার জন্যই আমাদেরকে হেল্পার টেবিলের সহযোগিতা নিতে হলো। কাস্টমার নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি, এই কথাটা যেহেতু বলে দিছে, এই কারণে আমাকে কি করতে হলো, হেল্পার টেবিল নিতে হলো। সেই হেল্পার টেবিলের থেকে এবার আমাকে ডাটা পড়তে হবে। যদি এই কথাটা না লেখা থাকতো তাহলে সরাসরি টাইপিং করে দিয়ে দিলেই কাজ হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, তো কিভাবে পড়বো, ইজ ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু কি হবে, এই যে পাশের এটা, হ্যাঁ, কমা দিয়ে টেবিল অ্যারে কোনটা হবে, এই যে এটা, হ্যাঁ এটা পুরোটা। এবং এটাকে যদি আপনি চান লক করে দেন, লক করে দেওয়াই ভালো, যে কোনো রেঞ্জ লক করে দিলে আপনার জন্য সুবিধা। কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার কত বলেন, 2 1 2 2, কমা 0, এক্স্যাক্টলি ম্যাচ অথবা অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, যে কোনো একটা দিবেন, দেখবেন চলে আসবে। এবার আপনি এখানে আপনার ডাটা শিটে যা আছে, এখানে 102 আছে। আচ্ছা, ভি লুকআপ হচ্ছে কি, আমি এখানে আবার করি, হ্যাঁ, ভি লুকআপ আমি কিভাবে আনবো, ইজ ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে সে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে টেবিল অ্যারে, টেবিল কি ছোট টেবিলটা, এখান থেকেও ধরতে পারেন, এখান থেকেও ধরতে পারেন, যেখানে থেকে ধরেন, কাস্টমার আইডি ফাংশনাল কি দিয়ে আপনি F4 দিয়ে এটাকে লক করে দিলেন, কমা দিয়ে এবার 2 কেন,
কারণ টেবিলে 2টা ঘরই আছে, ঠিক আছে? 2 নাম্বার ঘরটায় কাস্টমার আইডি থেকে কাস্টমার নেম করতেছি, কাস্টমার নেম, সো কাস্টমার নেম কোথায় আছে? 2 নাম্বার ঘরে, তারপর 0। ঠিক আছে, যা আছে তাই পড়বে। 3 এর জন্য আপনি যদি এভাবে এটা একটা লিখে এভাবে টান দিয়ে দেন, তাহলে বাকি সেলগুলা অটোমেটিক নিয়ে নিবে। আপনি এখানে যা ভ্যালু দিবেন সেই অনুযায়ী ডাটা পড়ে ফেলবে। এটুকু হলো। হওয়ার পরে এবার হচ্ছে মিটার রিডিং। মিটার রিডিং এ কি বলতেছে? আবারও সেই ভ্যালিডেশন। হ্যাঁ করবেন, অবশ্যই আমি করতে দিব। বেশি করে দিতে হবে স্যার, বেশি করে দিতে হবে। এইখানে একটা জিনিসই নতুন, সেটা হচ্ছে আপনার কাউন্টিভ। কালকে ওটা করেছি না, আমি দিব। আমি কোথায় আমাকে ব্রেক করতে হবে সেটা জেনে আমি আপনাদেরকে করতে দিব। প্রত্যেকটা কাজেরই কিছু পার্সেন্টেজ আছে, যে আমার এইটুকু 50% আমি ডেলিভার দিব, 50% আপনারা নিবেন, আবার 50% করবেন। এখন আমি যদি আপনাদেরকে, আপনারা অলরেডি পিছিয়ে আছেন, অলরেডি আমাদের আজকের দিনে, মানে আমার আগের ব্যাচের যে ধারণা, আজকের দিনে অলরেডি 3টা টুলস শেষ হয়ে যায়, 3টা এক্সেল শেষ হয়ে যায়। আপনারা পিছিয়ে আছেন কেন? তার পিছনে বড় কারণ হচ্ছে আপনারা 9টার ক্লাস শুরু করেন 9:15। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি আজকে পর্যন্ত আপনাদেরকে ছাড় দিয়েছি, কালকের থেকে যদি আমি 9টায় ঢুকতে পারি, আমি 9টার পরে গেট বন্ধ করে দেব। এরপরে আপনারা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কথা বলে তারপর ক্লাসে ঢুকবেন। 9টা মিন্স আমি 2 দিন আগে আপনাদেরকে প্রথম দিনে বলছি 9টা মিন্স 9টা। আপনি একদিন দেরি হতে পারে, কিন্তু আপনারা 9টার ক্লাস সবসময় শুরু করবেন 9:15 থেকে, 9:15 আগে ক্লাস শুরু করা যায় না। আমি যদি 9টার পরে কাউকে দেখি, যে দেখার দরকার নাই, আমি ঢুকে পড়ছি, আমি ক্লাসের, যদি 9টার মধ্যে যারা ঢুকবেন তাদেরকে নিয়ে আমি ক্লাস করব, আর বাকিরা আমি দরজা আটকে দিব। আপনার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কথা বলে, প্রিন্সিপাল স্যার যদি বলে যে হ্যাঁ ঢুকতে দেন, তাহলে চলে আসবো। কারণ ক্লাস, আপনি আমার সিলেবাস শেষ করতে যত দেরি হবে, আপনাদের কম্পিটেন্ট হওয়ার হার তত কমবে। সিলেবাস আপনারা শেষ করবেন, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যাই করতেছি এর মধ্যে অনেক কিছুই রিপিট আছে, আবার কিছু জিনিস আছে আমরা নতুন করতেছি। যেটা নতুন করতেছি সেটা করার জন্য অবশ্যই আমি আপনাদেরকে সময় দিব, কিন্তু যেটা রিপিট করতেছি সেটা আপনাদেরকে বাসায় প্র্যাকটিস না করলে আপনারা এটা ভুলে যাবেন। এটা নর্মাল হিউম্যান মাইন্ড, যে আমরা কোনো একটা জিনিস যদি প্র্যাকটিস না করি আমরা ভুলবই। যতই শিখি, যতই ভালো ট্রেনার হোক, যতই ভালো আপনি স্টুডেন্ট হন, প্র্যাকটিস না করলে এটা আপনার মনে থাকবে না। আচ্ছা, এবার দেখেন মিটার রিডিং ডেট। মিটার রিডিং ডেটে দেখেন বলছে কি, আপনি সেল ফরম্যাটিং করবেন, একটা সেল ফরম্যাটিং বলছে। অর্থাৎ এখানে একটা বিষয় জানার আছে, যে মিটার রিডিং ডেটে আপনারা জুলাই 1 থেকে জুলাই 30 বলছে, জুন 13 একটা, মানে 6 মান্থ না, 1 বছরের মতো একটা সময় দিছে। জুলাই 1, 2030 থেকে জুন 30, 2024 পর্যন্ত একটা টাইম দিয়েছে। মাস্ট বি ভ্যালিড ফর উইদিন দিস ডেট, এইটা একটা বলেছে। এবং আরেকটা বলেছে যে এই ডেটটা একটা টোটাল একটা ফরম্যাটে হতে হবে। অর্থাৎ আমি যদি এখানে কোনো একটা ডেট দেই, খেয়াল করেন ডেটটা যদি আমি দেই, আমরা কিন্তু লিখি কিভাবে? সাধারণত প্রথমে লিখি হচ্ছে তারিখ। তারিখ মানে ধরেন আজকে 8 তারিখ, তাহলে আমরা লিখি কি 8, তারপরে 1, তারপরে 25, এইভাবে লিখি, রাইট? কিন্তু আমাদের সফটওয়্যার গুলা এবং আমাদের সিস্টেম, মানে আমাদের যে পিসির যে সিস্টেম, সবই ইউএসএ ফরম্যাটে আছে, ইউএসএ ফরম্যাটে আছে। এবং ইউএসএ ফরম্যাটে ওরা কি করে, প্রথমে লেখে মাস, তারপরে লেখে ডেট, তারপরে লেখে সাল। ঠিক আছে? তো এই যে আমি লিখলাম, এটা কি হিসেবে আসতেছে এবং সবগুলো সংখ্যা আকারে আসতেছে 1, 8, 2, 25।
কিন্তু ওরা বলছে কি এটা কি ফরম্যাটে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, ডিসেম্বর 15 মানে ইলাবোরেশন করে লিখতে হবে, ইলাবোরেশন করে লিখতে হবে। আচ্ছা, তো এইটা লিখার প্যাটার্নে করার আগে আমরা যেটা করব, ইলাবোরেশন হিসেবে কিভাবে করব, এখানে কোনো ভ্যালিডেশন নাই, খেয়াল করেন, শুধু ফরম্যাট সেলে যাবেন, ফরম্যাট সেলে যাবেন, গিয়ে বলবেন যে মার্চ, এই যে দেখেন ফরম্যাট সেলে গিয়ে বলে দিবেন ডেট, ডেট অলরেডি বলাই আছে, ডেটে গিয়ে আপনি এটা চিনিয়ে দিবেন মার্চ 14,2012, মার্চ 14,2012, এটা যদি আপনি লিখে দেন, চুজ করে দেন, তাহলে সে হচ্ছে নিউমেরিক সংখ্যা না, ও হচ্ছে জানুয়ারি মাসটা উল্লেখ করবে এবং এই অনুযায়ী বসে দেবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এটা ভ্যালিডেশনের কাজ না, এখানে হচ্ছে ফরম্যাট সেল ফরম্যাটিং, এটাকে আমরা বলি সেল ফরম্যাটিং, অর্থাৎ একটা সেলে ডাটা কিভাবে আপনি দেখবেন, তার জন্য আপনি ভিজুয়ালাইজ কিভাবে করবেন, তার একটা ব্যাপার হচ্ছে সেল ফরম্যাটিং। সেল ফরম্যাটিং কথাটা অনেক সময় আসে, যে সেল ফরম্যাটিং করে আমরা কি করতে পারি, সেল ফরম্যাটিং করে আমরা করতে পারি কি, যে একটা ডাটা কিভাবে ভিজিবল হবে তার একটা রিপ্রেজেন্টেশন করতে পারি। আপনি যদি অন্য একটা ফরম্যাট দেন, ফরম্যাট সেলে গিয়ে যদি আপনি বলেন যে এটাকে আমি এইভাবে লিখবো, দেন এভাবেই আপনি লিখতে পারবেন। আপনি যদি বলেন যে না আমি এটাকে অন্যভাবে একটা লিখবো, তাহলে আমরা এটাকে অন্যভাবে লিখতে পারবো, যেভাবে আপনাকে বলে দিবে আপনি সেভাবেই লিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন এটার আবার একটা ভ্যালিডেশন আছে, ডাটা ভ্যালিডেশনে যাবেন, ওটা বলে দিছে, যেহেতু আমরা বলছি যে ডাটা ভ্যালিডেশনে এর আগে আমরা করছিলাম কি, এজ লিমিট করেছিলাম, রেঞ্জ মত করেছিলাম 1 থেকে 44, ঠিক সেম প্রসেসে এখানেও আপনাকে একটা লিমিট করে দিতে বলতেছে। কত বলতেছে, বলতেছে হচ্ছে জুলাই 1, 2023 থেকে জুন 30, 2024 পর্যন্ত, জুলাই 1, 2023 থেকে জুন 30, 2024 পর্যন্ত। তাহলে আমরা কোথায় যাব, ডাটা ভ্যালিডেশন টুলে যাব, গিয়ে বলবো এখানে কি বলবো, ডেট, ডেট কোন কোন ডেট আছে, জুলাই, জুলাই বলতে নাকি জুন, না জুলাই 1, তাহলে জুলাই যেহেতু, তাহলে আমরা 7/1/2023, আবার এন্ড ডেট কত, 30 জুন, তাহলে 06/30/2022 দিয়ে দিবেন। এই রেঞ্জের মধ্যে হলেই সে আপনি কি দিতে পারবেন, ডাটা দিতে পারবেন, আদারওয়াইজ ডাটা দিতে পারবেন না। আমরা এইজের ক্ষেত্রে যা করছিলাম 1 থেকে 44, আর এখন এটা যেটা করতেছি কত, ডেট, ডেট আর ইয়েস প্রায় সেম, খালি কি করতে হবে, একটা রেঞ্জ বলে দিতে হবে, এত থেকে এত। ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত আপনারা করবেন, প্লাস আপনারা আরেকটা জিনিসও বের করবেন, সেটা হচ্ছে কনজিউম ইউনিট। কনজিউম ইউনিট, কনজিউম ইউনিটে কি বলতেছে, ধরেন আপনার আজকে আজকে মাসের 8 তারিখ বা 1 তারিখ ধরেন, সাপোজ আজকে আপনার কনজিউম ইউনিট হচ্ছে 0, মাস শেষে কনজিউম ইউনিট কত থাকবে, অবভিয়াসলি আজকের থেকে বেশি হবে। হ্যাঁ, তাহলে আমাদের যেটা হচ্ছে, তাহলে প্রিভিয়াস আমাদের কনজিউম ইউনিট যেটা বলতেছে, যে আপনি তখন ক্যালকুলেট কিভাবে করবেন, আমার মাসের 30 তারিখে যে ইউনিট, সেটা হচ্ছে আমার কি ইউনিট, কারেন্ট ইউনিট, আর মাসের 1 তারিখে যেটা ছিল সেটা আমার কি, প্রিভিয়াস ইউনিট। তাহলে আমরা যখন কনজিউম ইউনিট বের করব, তখন কি করব, কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটকে মাইনাস করে দেব। ঠিক আছে, নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ সেটা আপনারা করে ফেলেন। ঠিক আছে, আপনারা প্রথমত এখানে একটা হেল্পার টেবিল তৈরি করেন, কালকের তো তুলাই আছেই, শুধু একটা হেল্পার টেবিল তৈরি করে এই জিনিসটা করার চেষ্টা করেন। প্রথমত এখানে কিছু দেন, আমি এখানে যা যা দরকার আমি সব এখানে লিখে দিচ্ছি। কাস্টমার, কাস্টমার আইডি, দেন হচ্ছে আমি সবকিছু এখানে লিখে দিচ্ছি, আপনারা এটা সেই অনুপাতে লিখতে থাকেন। ঠিক আছে, আগে একটু কি করতে হবে,
জাস্ট আপনার মাইনাস করতে হবে। আর তাছাড়া ক্লাসের তো ভিডিও থাকে, আপনি ভিডিওগুলো দেখে দেখে একটু শিখে নিন। আচ্ছা, কনজিউমার এবার দেখেন ইলেকট্রিসিটি চার্জ এইটার জন্য আমাকে তেমন কিছু করতে হবে না। ওরা কি বলছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর ক্যালকুলেটিং ইলেকট্রিসিটি চার্জ। দেখতেই পাচ্ছেন একটা বলতেছে 0 থেকে 75 হলে কত হবে, 4 টাকা 19 পয়সা পার মিনিট, পার ইউনিট। অর্থাৎ যদি তার কনজিউম ইউনিট, খেয়াল করি সবাই খেয়াল করি, যদি কনজিউম ইউনিট 75-এর উপরে হয় তাহলে পার ইউনিটের জন্য কত করে দিব, 5 টাকা বা 4 টাকা 19 পয়সা করে দিব, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি না, ইজ ইকুয়াল টু ইফ, কে কাকে আইডেন্টিফাই করব, হ্যাঁ হ্যাঁ আমরা আচ্ছা ম্যাগনিফায়ার দিয়ে করি, আমি ওখানে লিখি, নোটপ্যাডে লিখি। দেখেন, যদি আমার ফর কি করতেছিলাম আমরা, এখন হচ্ছে কি বের করতেছিলাম, ইলেকট্রিক চার্জ, ফর ইলেকট্রিক চার্জ। ফর ইলেকট্রিক চার্জ আমরা যদি লিখি, ইফ, আমি এইভাবে লিখি, হ্যাঁ আগে মানে এটা লিখে না, এটা দেখেন, এরপরে সূত্র লিখবো। ইফ আমার কনজিউম ইউনিট যদি 75-এর উপরে হয় তাহলে কি দিব, প্রত্যেকটা কনজিউম ইউনিটের জন্য 4.95 ইন্টু 4.19, রাইট? হ্যাঁ, লেস দেন এবং ইকুয়াল, তাহলে এটা হবে। কিন্তু যদি তা না হয় তাহলে নেক্সট লুপে যাবে, কালকে যেমন আমরা নেক্সট লুপে গিয়েছিলাম। ইফ একই অবস্থা, কনজিউম ইউনিট যদি, এবার দেখেন সিকোয়েন্স আছে এখানে, কেন আমরা এন্ড ইউজ করলাম না, এই জিনিসটায়, একটা সিকোয়েন্স আছে, 0 থেকে 75, 76 থেকে 200 এর ঠিক পরে ইমিডিয়েট হাইস্ট ভ্যালু কোনটা, 201, তাহলে সেটা হচ্ছে, তারপর 500, তাহলে যেহেতু সিকোয়েন্স মেনটেন করছে তাই আমরা কি করলাম না, এন্ড করলাম না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার এন্ড ব্যবহার করতে ভালো লাগে, আপনি দুইটা রেঞ্জ দিয়ে লিখতে পারবেন, ইটস আপ টু ইউ। বাট আমার কাছে যেটা মনে হয় এটাই ইজি, যে যেহেতু সিকোয়েন্স আছে আমি এটাই লিখে দিই, যে কনজিউম ইউনিট যদি 200 সমান বা তার নিচে হয় তাহলে কনজিউম ইউনিট, একটা জাস্ট লিখবেন, বাকিগুলো কিন্তু দেখে দেখে লিখতে পারবেন। কোনটা, এই যে এখানে তো ব্র্যাকেট ক্লোজ করি নাই, ব্র্যাকেট ক্লোজ একদম লাস্টে গিয়ে করি, আমি একদম লাস্টে গিয়ে করি। এটাকে আমি আরেকটু এভাবে করে দিই, এই বড় করে দিই, এখানে নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন। এবার কনজিউম ইউনিট 200 হলে প্রত্যেক কনজিউম ইউনিটের জন্য কত করে, 5.7, এই তো 72, ওকে। এরপরে আরেকটা ইফ, তাই না, মানে এটা হচ্ছে এই কন্ডিশন, হ্যাঁ 76 থেকে, নো নো, না না না, আমি বুঝতে পারছি এটা আপনি কেন বলতেছেন। আমাদের বেসিক্যালি আমরা যখন ইলেকট্রিসিটি চার্জের হিসাব করি, আমরা বাসা বাড়িতে, আমাদের যে বাসা বাড়ি আছে সেখানে আমরা এরকম করি যে এত 200 ইউনিটের বেশি হলে এত টাকা করে গুণ গুণ করে করবে। কিন্তু এইখানে পার্টিকুলার এই টুলসে আপনাকে এটা বলে নাই, পার্টিকুলার এই টুলসে বলছে যদি 0 থেকে 75 হয় তাহলে 4.19 হবে, আবার যদি এত থেকে এত রেঞ্জের মধ্যে হয় তাহলে এত ইউনিট হবে। বুঝতে পারছেন, আমরা বাসা বাড়িতে যেভাবে করি তার সাথে এটার একটু ডিফারেন্স আছে, এই কন্ডিশনে একটু ডিফারেন্স আছে।
আমাকে কোনটা করতে হবে অ্যাকচুয়ালি, বাসা বাড়িটা করবো না এটা করবো? অ্যাকচুয়ালি আমার টুলসে যা বলা থাকবে আমি সেটাই করবো। আমার টুলসে যেটা বলে দিবে, এখানে যদি বলে যে 4.19 এর জায়গায় যদি বলে 5.29, আপনি 5.29 দিয়েই গুণ করবেন। বাসা বাড়িতে অন্য কিছু হতে পারে, প্র্যাকটিক্যালি অনেক কিছু হতে পারে, বাট এই টুলসে যা থাকবে এক্স্যাক্টলি তাই ফলো করতে হবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? যে আমরা বাসা বাড়িতে ইলেকট্রিসিটি চার্জের যে হিসাব করি সেটা হচ্ছে স্যার বলতেছেন যে এত টাকা মাইনাস করে ওই পার্টিকুলার ওই ইউনিটের জন্য আবার আরেকটা দিতে হবে। হ্যাঁ, বাট এখানে সেটা বলে নাই, এখানে শুধু বলছে যে এই যে এখানে তো বলেই দিছে যে 0 থেকে 75 হলে এত দিয়ে দাও। আর এটা বলে নাই যে 0 থেকে 75 হলে এইটা বা তার থেকে বেশি হলে ওইটা, এরকম ভাবে বলে নাই। মানে এটার কথার প্যাটার্নটা অন্যরকম হতো যদি আমরা বাসা বাড়িতে যেটা করি সেটা হতো। কথার প্যাটার্নই অন্যরকম হতো। প্যাটার্ন কি হতো যে 0 থেকে 75 হলে এত, 75 থেকে যত বেশি হবে তার জন্য এত। তখন কিন্তু অন্য সেন্সে আপনাদেরকে কাজ করতে হতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে সেটা বলে নাই, এখানে জাস্ট একটা রেঞ্জ দিয়ে দিছে এবং রেঞ্জের করসপন্ডিং ভ্যালু দিয়ে দিছে। আপনি শুধু এটা ইমপ্লিমেন্ট করবেন। বুঝতে পারছেন? ওই হিসাবে এখানে যেতে হবেই না, ওটা আরো কমপ্লেক্স হিসাব। মানে কি, এত বিয়োগ করে দেন আবার করতে হবে। এটা আপনারা পাবেন, আমি এরকম একটা টুলস আপনারা আহ পরশুদিন, হ্যাঁ পরশুদিনই একটা পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, পরশুদিনই এরকম একটা টুলস পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বাট এখানে জাস্ট বলছে, সিম্পল বলছে যে এত টাকা এত ইউনিট এই রেঞ্জের মধ্যে হলে এত গুণ করে দাও, এই রেঞ্জের মধ্যে হলে এত গুণ করে দাও, আমরা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা লিখতেছিলাম কনজিউম ইউনিট এত হলো। এরপর যদি সেই কন্ডিশন ট্রু না হয় তখন ইফ হয়ে কনজিউম ইউনিট এত। দেখেন আমরা একটা সিকোয়েন্স কিন্তু অলওয়েজ মেনটেন করি। টুলসে যা বলা থাকবে সেটাই। টুলসে অনেক কিছুই বলা থাকবে, ভুলভাল বলা থাকলে অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে যে স্যার এইটা বলা আছে আমি কি করব। যদি ভুল থাকে তখন উনি ভুল সঠিকটা বলে দিবে, বা উনি যেটা ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী। অ্যাসেসর আচ্ছা বলতেছি বলতেছি আসতেছি। না আমি বলবো বলবো, আচ্ছা বলতেছি, দাঁড়ান আমি এটা শেষ করি তারপর বলতেছি। আচ্ছা শুনেন, এটা আমাদের কারেন্ট কারেন্ট চলে যাবে কোন সময় কি ঘটে। তাহলে কনজিউম ইউনিট যদি হয় 200, তারপরে গেল কনজিউম ইউনিট 400, 400 হলে প্রত্যেকটা কনজিউম ইউনিটের জন্য কত হবে? হুম, ইনটু আপনার কত, আপনার হচ্ছে 6.34 কমা ইফ নেক্সট। আমরা এটা হিসাব করব কি, সব সময় যা লিখবো তার চেয়ে একটা কি কম হবে, ইফ কম হবে। কনজিউম ইউনিট যদি 400 500 নাকি, তারপরে মনে হয় একটা মনে হয় রেঞ্জ মিস করছি, 200, 200 পরে 400, ওরে বাবা 400, 500, 500, 500 নিচে হয় তাহলে কনজিউম ইউনিট ইনটু কত হবে, 9.94। আদারওয়াইজ বাকি যেটা বাকি আছে 500-র উপরে যা আছে সেটাকে জাস্ট গুণ করে দিব। এখানে কিন্তু একটা ইফ আমি কম লিখছি, রাইট? না, ওটা ইফ দিয়ে লেখা লাগবে না, ওটা 11.46। ওকে, তাহলে দেখেন এবার কতগুলা ইফ দিছে সেই উপর ডিপেন্ড করে ব্র্যাকেট ক্লোজ করবেন। 1 2 3 4। যারা মানে পারছেন না তারা এইভাবে, হ্যাঁ হ্যাঁ 1 2 3 4, 1 2 3 4। ওকে, এবার যদি আমরা সেল হিসেবে লিখি তাহলে কি লিখবো, ইফ আমার কনজিউম ইউনিট কোথায় আছে এটা দেখার বিষয়। আমার কনজিউম ইউনিট আছে কোথায়, G8 এ, এই যে দেখেন দেখাচ্ছে। তাহলে ইফ G8 কনজিউম ইউনিট, কেন কনজিউম ইউনিট, কারণ আমার কনজিউম ইউনিটের উপর ডিপেন্ড করেই কাজ হবে।
G8 থেকে যদি 75 এর নিচে হয় তাহলে G8 যা কনজিউম ইউনিট আছে তার সাথে কত গুণ করবেন 4.19। তারপরে পরের ইফে যাবেন, যদি 9.94 দিয়ে গুণ করব 200 নিচে হলে, হ্যাঁ, কিন্তু যদি সেটা G8 যদি 400 নিচে হয় তাহলে প্রত্যেকটা কনজিউম ইউনিটের জন্য G8 ইন্টু আপনার 6.34। কি ব্যাপার 5.72 এটা তো দেয়নি, এই জন্য তো বলি 5.72, তারপর C3 if G8 যদি 500 এর নিচে হয় তাহলে G8 ইন্টু কত 9.9, ঠিক আছে। আদারওয়াইজ G8 ইন্টু 11.46। এবার 1 2 3 4 লিখে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, ওকে। সবাইকে এভাবে দিয়ে দিই, হয়ে গেল। এটা আপনারা লিখতে পারবেন, অথবা আমি এখানেও ছবি তুলে রাখেন, কারণ যেহেতু কারেন্ট নাই কোন সময় কোনটা চলে যায়, এটা ছবি তুলেন, একটা ছবি তুলেন অথবা লিখে রাখেন। হ্যাঁ, লিখে রাখেন। ছবি তুলে রাখেন। পুরা টুলসে আমি বলে রাখবো, পুরা টুলসে কিছু জিনিস থাকে কমপ্লেক্স, ওই কমপ্লেক্সটা বারবার প্র্যাকটিস করবেন, আর বাকিগুলো দেখবেন যে ওই একই, কালকে যেটা শিখছি আজকে তার রিপিটেশন। আজকে তো তার রিপিটেশন হয়েছে, বি লুকআপ রিপিটেশন হয়েছে না। এখন বি লুকআপ যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে তো মনে হবে যে হ্যাঁ নতুন নতুন নতুন। সিকোয়েন্স না থাকলে তখন আপনি এন্ড দিতেন, এই যে এখানে লিখতেন এন্ড G8 একের থেকে কত বড়, কমা G8 75 থেকে ছোট। হ্যাঁ, জি স্যার। স্যার এটা তো মানে আইসিইউর অবস্থায় আছে স্যার। স্যার এটা তো শব্দ হচ্ছে ওনারা মেডিকেলের ইয়ে পাচ্ছে, সিসিউর ইয়ে পাচ্ছে। স্যার এটা পাওয়ার ব্যাকআপে চলতেছে স্যার, স্যার পাওয়ার ব্যাকআপে চলতেছে, ব্যাকআপে চলতেছে স্যার, ইউপিএস এর পাওয়ার ব্যাকআপে চলতেছে।
সময় দিব, এটা চলে গেলে পাওয়ার চলে গেলে এমনিতে আপনারা সময় পাবেন, আপনারা দেখেন, ঠিক আছে। সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ এটা বলতেছে আমাদেরকে কি বলতেছে, সার্ভিস চার্জে তারা বলতেছে যে ইউজ ফর্মুলা টু প্লেস টাকা 500 অটোমেটিক্যালি ফর দ্য কাস্টমার হু মিনিমাম ইউজ ইজ 1 ইউনিট। মানে সার্ভিস চার্জ দিতে হবে, প্রত্যেকটা মিটারের জন্য সার্ভিস চার্জ দিতে হবে, কিন্তু সে খরচ করুক আর না করুক, ঠিক আছে। যদি না ভুল বলছি আমি, বলছে যে মিনিমাম ইউনিট যদি 1 ইউনিটও করে, মানে সারা মাসে সে বাসায় থাকে নাই, তাহলে তাকে কোনো টাকা দিতে হবে না, মানে সে কোনো খরচ করে নাই। খেয়াল করে দেখেন কি বলতেছে, যদি মিনিমাম 1 ইউনিটও খরচ করে থাকে তাহলে তাকে সার্ভিস চার্জ দিতে হবে, কিন্তু সে মিটার লাগানো আছে কিন্তু সে বাসায় ছিল না, তাহলে তাকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। মিটার লাগানো আছে, সে বাসায় ছিল না, 1 মাস বাসায় বাড়িতে বেড়াইছে, তখন আর তাকে সার্ভিস চার্জ দিতে হবে না। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, মানে এটা আমাদের নরমাল সিস্টেমের থেকে পুরো ভিন্ন। আপনারা এখানে জাস্ট এটা তারা একটা তৈরি করছে, নিজেরা তৈরি করছে, এটা আমাদের নরমাল সিস্টেমে, আমাদের নরমাল সিস্টেমে তো এরকম হয় না, আসে মানে সার্ভিস চার্জ দিতে হবে, বাংলাদেশের যা সিস্টেম। কিন্তু এখানে বলতেছে যে না, যদি সে কোনো সার্ভিস না করে থাকে, মানে সে যদি কোনো ইউজ না করে থাকে, তাহলে তাকে সার্ভিস চার্জ দিতে হবে না। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে ইফ আমার ইলেকট্রিসিটি চার্জ যদি কিসের উপরে হয়, না ইলেকট্রিসিটি চার্জ না, সরি, আমার কনজিউম ইউনিট যদি, সরি ভুল হচ্ছে, কনজিউম ইউনিট যদি মানে জিরোর উপরে, গ্রেটার দেন জিরোর উপরে হয়, তাহলে তাকে দিবে কি 500 টাকা, আদারওয়াইজ কোনো চার্জ নেই, ঠিক আছে। খেয়াল করে দেখেন বলতেছে কি, যে সার্ভিস চার্জ যদি কনজিউম ইউনিট যদি জিরোর উপরে হয় বা হয়, তাহলে হচ্ছে জিরোর উপরে মানে কি মিনিমাম 1 হলেও হবে, হ্যাঁ 1 অথবা তার উপরে যা আছে, 1 থেকে শুরু করে সব যদি হয় তাহলে হচ্ছে 500 টাকা দিবে, আদারওয়াইজ কোনো চার্জ হবে না, শেষ, ঠিক আছে। এখানে এখন যদি 0 ইউনিট আসতো, আপনি যদি বরাবর করে দেন, একটা ইউনিটকে এভাবে বরাবর লিখে দেখেন, দেখবেন যে আপনার 0 ইউনিট সার্ভিস চার্জ। ওকে, বুঝতে পারছি। জুম করব, সূত্রটা হচ্ছে জুম করে এখানে লিখব, ফর সার্ভিস চার্জ যদি ইফ আমার কনজিউম ইউনিট যদি, এখানে কনজিউম ইউনিট লেখার পিছনে কারণ হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে, হ্যাঁ এটা কিন্তু আপনারা আবার লিখবেন না। কনজিউম ইউনিট যদি 0-র উপরে হয়, মিনিমাম 1 বলছে, তার মানে 0-র উপরে যা হবে তাহলে তাকে দিতে হবে কত, 500 টাকা সার্ভিস চার্জ দিতে হবে, আদারওয়াইজ সে কোনো চার্জ দিবে না। এটা যদি আমরা সেল অ্যাড্রেস হিসেবে লিখি, তাহলে আমার সেল অ্যাড্রেসে কনজিউম ইউনিট আছে কত, G8 এ, তাকে গ্রেটার দেন 0 হলে 500, আদারওয়াইজ
পারছি? ঠিক আছে, পারবো না? পারবো। হ্যাঁ, এরপরে বলতেছে যে বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্ট কি বলতেছে? এই দুটাকে যোগ করতে বলতেছে। এটা অনেক সময় কথায় লেখা থাকে যে বিল অ্যামাউন্ট মাস্ট বি ক্যালকুলেটেড বাই সামেশন অফ দিস চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ। ওকে, তাহলে আমরা যোগ করে দেই। সাম লিখতে হবে না, জাস্ট এইসব যোগের ক্ষেত্রে জাস্ট যোগ করে দিবেন এটার সাথে। হ্যাঁ, সেল ধরে যোগ করে দিবেন, শেষ। ঠিক আছে, ওকে। এবার নতুন একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক মানে কি? যে এই যে আপনার বিল অ্যামাউন্ট হলো, এই বিল অ্যামাউন্টের মধ্যে কে কত র্যাঙ্কে আছে, কে সবচেয়ে হাইয়েস্ট বিল দিল আর কে সবচেয়ে লোয়েস্ট বিল দিল। তার জন্য হচ্ছে আমাদের নতুন একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার র্যাঙ্ক। র্যাঙ্ক ফাংশন, র্যাঙ্ক। এটা হচ্ছে ফর বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্টের জন্য আমরা হচ্ছে কি করছিলাম, যোগ করছিলাম কারে কারে, H8 মনে হয়, H8 প্লাস I8। আর ফর বিল অ্যামাউন্টের পরে কি আছে আমার? র্যাঙ্ক। ফর র্যাঙ্ক আমরা হচ্ছে র্যাঙ্ক ফাংশন ইউজ করব, র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক। এটা হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্কের স্ট্রাকচার কি? স্ট্রাকচারটা কেন বলতেছি? যত বেশি স্ট্রাকচার বুঝবেন, লিখতে ভুলে গেলে লিখতে সুবিধা হবে। আপনি যে কোনো এক জায়গায়, মানে টেবিলের বাইরে যে কোনো এক জায়গায় যদি ইজ ইকুয়াল টু র্যাঙ্ক লিখেন, তাহলে র্যাঙ্ক ফাংশনের একটা কি দিবে? স্ট্রাকচার দিয়ে দিবে। র্যাঙ্ক ফাংশনের স্ট্রাকচার হচ্ছে প্রথমে নাম্বার, প্রথমে দেখেন নাম্বার, তারপরে বলতেছে রেফারেন্স, তারপর বলতেছে অর্ডার। প্রথমে বলতেছে কি? একটা নাম্বার হবে, তারপর বলতেছে কি? রেফারেন্স। শেষ শেষ, এখন আর চলবে না। এরপর বলতেছে অর্ডার। অর্ডারটা ব্র্যাকেটে রাখতো। অর্ডার মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার আর কি। আচ্ছা, আমার মনে হয় না আর এটা করা যাবে, চলে যাবে। তাহলে নাম্বার কে? নাম্বার হচ্ছে আমার এই যে যাকে করবেন, বিল অ্যামাউন্টের উপর করব, তাহলে বিল অ্যামাউন্ট হচ্ছে আমার নাম্বার, কমা দিয়ে রেফারেন্স। রেফারেন্স হচ্ছে কাদের থেকে দেখব? এই বিল অ্যামাউন্ট থেকেই দেখব, তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জ, রেফারেন্স। এটাকেও অবশ্যই লক করে দিবেন, চেষ্টা করবেন। আমি লক এজন্যই শিখাচ্ছি যাতে করে আপনাদের পরবর্তীতে যখন কমপ্লেক্স সূত্রে যাবেন, অর্ডার হবে এই যে যেটার থেকে র্যাঙ্ক করবেন, কমা দিয়ে অর্ডার। অর্ডার হচ্ছে ডিসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং, যে কোনো একটা। সরি, ওয়েট, এই যে র্যাঙ্ক নাম্বার কমা দিয়ে সবাই কমা দিয়ে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার দিয়ে দিই, বাস। বুঝতে পারছি? জিরো জিরো, জিরো আর ওয়ান, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর জন্য কিছু নাই, জিরো অথবা ওয়ান। হ্যাঁ, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অবশ্যই, এর জন্য অ্যাসেন্ডিং। এই হচ্ছে আপনার ফর্মুলা। ঠিক আছে, ছবি তুলে রাখেন, ছবি তুলে রাখেন। তুলছে? সবার ছবি তুলছি, ব্যাকআপ নিছি, ব্যাকআপ চলে গেছে। ও, আসছে কারেন্ট, আসে, ভালো হয়েছে।
জানি হয়তো বা কারেন্ট আসছে মনে হচ্ছে, কারেন্ট আসছে অথবা আর জেনারেটরে মনে হয়। হ্যাঁ, হুম, আওয়াজ হচ্ছে। র্যাঙ্ক দিয়ে কি বোঝাচ্ছে? র্যাঙ্ক হচ্ছে আপনাকে, র্যাঙ্কের নামেই তো বোঝা যায় র্যাঙ্ক কি বোঝায়। ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এখানে র্যাঙ্ক কার উপর করবে? আমি যদি বলি, শুনেন, দেখেন, সিম্পলি দেখেন, আপনারা কমপ্লেক্স ভাবে চিন্তা করেন না, নর্মালি চিন্তা করেন। ধরেন 1 2, ও এটাই তো দিইনি না। আসবে না, এত ভেজাল করে। একবার আসে একবার আসে না। আমি কিন্তু অনেকবার বলছি যে আমি যখন কাজ করব আমাদের, আপনারা একটু দেখেন, দেখেন আমাকে, আমি বলতেছি, হ্যাঁ আমি বলতেছি যে আমি 5টা জিনিসের র্যাঙ্ক করব। দেখেন এখানে 1 2 3 4, আমি 78 দিলাম, কিছু দিলাম, একটু খেয়াল করেন। আমি এই সবগুলোর একটা র্যাঙ্ক করব, র্যাঙ্ক, এখানে আমি র্যাঙ্ক নিয়ে আসবো, র্যাঙ্ক, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে আমার এটা না, এটাতে না, আরেকটা ঘরে যাই। এই 1 2 3 4 5 78, এদের কি হবে? র্যাঙ্কিং হবে। আমাদের চোখের দেখায় আমরা কি করি? প্রথমে কি করি? 1 কে যদি আমি র্যাঙ্ক করতে চাই, যদি বলি যে 1 এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কত ছোট না বড়? র্যাঙ্কের হিসেবে ছোট, সবচেয়ে লোয়েস্ট নাম্বার, রাইট? আর 78 বড়। তাহলে আমার র্যাঙ্ক যদি আমি করতে চাই, তাহলে আমি একে বলবো কি, যে এটা হচ্ছে আমার হাইয়েস্ট নাম্বার, একে দিলাম যে প্রথম স্থান, একে দিলাম দ্বিতীয় স্থান, একে দিব তৃতীয়, চতুর্থ, পঞ্চম, রাইট? এভাবে আমি র্যাঙ্ক করব না নাকি? এই 5টা সংখ্যার মধ্যে আমি বলবো যে 5টা সংখ্যার মধ্যে তুমি র্যাঙ্কিং করো। সবাই যদি অ্যাসেন্ডিং হয়, অ্যাসেন্ডিং মানে কি বলেন তো? সাধারণত বুঝলাম, কোনটা ছোট না বড়টা? আবারও কাজ করতেছেন?
আবারও কাজ করতেছে না, অনেকের পিসি চোখ পিসির দিকে, আমার মানে এখানে না। খেয়াল করেন, আমি যদি বলি যে এটা র্যাঙ্কিং করতে হবে, আমি কাকে বলবো? 78 কে কি বলবো? হাইয়েস্ট ভ্যালু। যদি অ্যাসেন্ডিং অর্ডারে হয়, অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। আমি যে কোনো একটা ধরলাম, ধরেন আমি 78 কে হাইয়েস্ট নাম্বার দিব, তাহলে কি দিব? 1, 4 কে দিব 2, 3 কে দিব 3, 4 কে 2 কে দিব, মানে ছোট আকারে ধরবো আর কি। 1 2 3 4 5। কিভাবে করতেছি? প্রথমে এই নাম্বারটাকে দেখতেছি, এই নাম্বারটাকে কম্পেয়ার করতেছি কার সাথে? এই সব বাকি 4টা সংখ্যার সাথে। তারপরে বলতেছি না, একইভাবে এই সংখ্যাটাকে করতেছি না, এই 4টাকে বাকি 5টা সংখ্যার সাথে করতেছি। র্যাঙ্ক ফাংশনে এসে এটা এইভাবে লেখে, র্যাঙ্ক প্রথমে বলতেছে একটা নাম্বার, সেই নাম্বারটা কি হতে পারে? আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এই সেল অ্যাড্রেসটা, এটা হচ্ছে নাম্বার। তারপর কমা দিয়ে রেফারেন্স কে, রেফারেন্স হচ্ছে এই পুরো সেলটা, এই যে এরা সবাই, তাই না? এটা হচ্ছে রেফারেন্স। তারপরে হচ্ছে আপনি 0 দেন অ্যাসেন্ডিং হবে, মানে ডিসেন্ডিং হবে, আর 1 দিলে অ্যাসেন্ডিং হবে, বাস। এটা আপনার বিষয় না। তারা বলছে শুধু র্যাঙ্ক করতে, এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার কিছু বলে দেয় নাই, একটা অর্ডারে করলেই হবে। তাহলে আপনি করলেন, তাহলে কি দিল? প্রথমে 1 কে, মানে লোয়েস্ট নাম্বারকে কি দিছে? 1 দিছে। আপনি যদি 78 যদি কন্টিনিউ করেন, 78 কে কত দিবে বলেন তো? 5 দিবে। 78 কে দিবে কত? 5। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে M2 এভাবে আমরা সিলেক্ট করে দিচ্ছি, দাঁড়ান, এখানে M2 দিছি, L21 এখানে কত আসছে? M21, নো M20 না, এটা হচ্ছে L22 হবে। L22, তারপরে হচ্ছে L23, এভাবে হবে। ঠিক আছে, দেই, দাঁড়ান সবগুলাকে দিই। L23, না না, সরি, আবার বুঝাই, দাঁড়ান, এইভাবে না, এটাতে বুঝালে কনফিউজ হয়ে যাবে। আমি এটাকে ইয়াতে বুঝাই, এইভাবে লম্বালম্বি বুঝাই, পাশাপাশিতে সূত্র নেয় না। তাহলে দেখেন, 1, 11, 34, 56, এই 4টা সংখ্যার র্যাঙ্কিং করব, তাই না? তাহলে কি করব? র্যাঙ্ক নাম্বার কমা রেফারেন্স কমা 0 বা 1। তাহলে কি হলো? হাইয়েস্ট নাম্বারকে কত দিল? 1। 34 কে কত দিল? 2। 11 কে কত দিল? 3। আর 1 কে কি দিল? 4। যদি আপনি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে বলতেন, তাহলে কি দিত? ঠিক তার উল্টাতে দিত। হলো? এবার বুঝলেন? আচ্ছা, এখন র্যাঙ্কে কি C22, এটা হচ্ছে পার্টিকুলার একটা নাম্বার। এখানে এসে কি হয়েছে? C23, এখানে আসছে কি C24, C25। প্রত্যেকটা নাম্বারকে চেক করতেছে। আর রেঞ্জটা কোনটা? এই পুরা কলামটা। আর 0 আর 1 হচ্ছে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং এর জন্য। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখানে 2টা যে 4 আসলো, সেটা কি হবে? 5 যে আসলো না, একই নাম্বার, এই জন্য 2টাকে 4 দিছে। আচ্ছা, 5টা আসছে, 5 আসে না কেন? ওই যে একজনকে মিস করে গেছে। 2টাকে যেহেতু 4 দিছে, এজন্য 5 সংখ্যাটা তুলে নেয়। আপনি যদি এটাকে একটু মানে উল্টাপাল্টা করে দেন, ধরেন নাম্বারে যদি একটু ডিফারেন্স করে দেন, 6781 ছিল না, আপনি দিলেন 6789, তাহলে দেখবেন এই যে 1
2 3 4 5। বুঝতে পারছি? বুঝতে পারছি? তাহলে র্যাঙ্ক হলো, র্যাঙ্কের পরে এরপরে জাস্ট একটা জিনিস বলছে, সেটা কি বলছে বলেন তো? VLOOKUP করতে বলছে। VLOOKUP কি দেখাইতে হবে? না, VLOOKUP এর হচ্ছে কি, আপনি এখানে জাস্ট একটা লিখবেন টেবিল ফর VLOOKUP, একই জিনিস, VLOOKUP। আমরা এখানে কি দিব? কাস্টমার আইডি, আর এখানে দিব কি? কাস্টমার নেম। রিপিট। আইডিতে কি আসবে? আইডিতে কি আসবে? সব ড্রপ ডাউন গুলা। ডাটা ভ্যালিডেশনে যাবেন, গিয়ে একটু আগে যা করছি তাই লিস্ট দিব। সোর্স হিসেবে কাকে চিনিয়ে দিব? এদের সবাইকে ওকে দিয়ে দিব। আর কাস্টমার নেম কি হবে? এখানে যে কাস্টমার আইডিটা দিবেন, VLOOKUP করে তাদের নেম, কাস্টমার আইডি চায় না, মেবি বিল অ্যামাউন্ট চাইছে। এই যে আপনারা কোনোভাবেই কাজে নাই, সবাই নিজের মতো কাজ করতেছেন, আপনাদের এই বিষয়টা আমি ঠিক করতে পারতেছি না। কেউ যখন একজন মানে কাজ করবে, তার কাজটা না দেখলে আপনি কিভাবে কাজটা শিখবেন? আর বিল অ্যামাউন্ট কি হবে? ইজ ইকুয়াল টু, এবার আমাকে বলেন, আমি বলে দিব না, বলেন আমাকে VLOOKUP কি হবে বলেন, কি হবে বলেন? কোনটা? আমাকে সেল নাম্বার অ্যাড্রেস বলেন, সেল অ্যাড্রেস বলেন। C18 কমা দিয়ে টেবিল কোনটা হবে? কোথা থেকে শুরু হবে? কাস্টমার আইডি থেকে শুরু হয়ে বিল অ্যামাউন্ট পর্যন্ত সবাই। র্যাঙ্ক নেওয়ার দরকার নাই, র্যাঙ্ক চায় নাই ওরা। এরপর এটাকে লক করে দেন F4, কমা দিয়ে এবার গুনবো 1 2 3 4 5 6 7 8 9, 9 কমা 0। 0 লিখলেও হয়, না লিখলেও হয়। এখন এনে আসলো কেন? কারণ আমি এখানে কোনো ভ্যালু চুজ করে দিই না। আমি যদি এদের চুজ করে দিই তাহলে এখানে ভ্যালু চলে আসবে। তাহলে VLOOKUP এর অনেক ইউজ আছে। এবার পুরো জিনিসটাকে যদি আমি সামারি করি, প্রথম কথা হচ্ছে, একদম প্রথম থেকে যদি সামারি করি, সামারি হচ্ছে কি, প্রথমে আমাকে এখানে কিছু ফন্ট টাইটেল দিতে বলছে, ঠিক আছে? সেগুলো আমরা এখানে দিতে পারবো। এটার একটা ছবি দিব, এটাকে কি দিব? অল্টার এন্টার দিলেই নিচে চলে আসবে, অল্টার এন্টার দিলেই নিচে চলে আসবে, লিখবো। এরপরে আমার কি হয়েছে? কাস্টমার আইডি এবং কাস্টমার নেম, কাস্টমার আইডি এবং কাস্টমার নেম বলতেছে। এই কাস্টমার আইডি এবং কাস্টমার নেম আনার জন্য আমরা কি করব? একটা হেল্পার টেবিল তৈরি করব। যারা ধরতে পারেন নাই তারা আবার দেখেন, আমি কিন্তু এটা রিপিট করতেছি, যারা ধরতে পারেন নাই তাদের জন্য দরকার হয় নোট ডাউন করেন, বারবার নোট ডাউন করেন এবং প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের অভাব কিভাবে বোঝা যায়? আপনি যখন দাড়ি কমা মিস করেন, আপনি যখন একটা ব্র্যাকেটে শুরু করে ব্র্যাকেটে শেষ করেন নাই, তখনই বোঝা যায় যে আপনি গতকালকে কোনো কিছু প্র্যাকটিস করেন নাই, ঠিক আছে? এখন আপনাকে আবার যখন সূত্র লিখতেছেন ইকুয়াল সাইন দিতেছেন না, তখনই বোঝা যায় যে প্র্যাকটিস করেননি, ঠিক আছে? কাস্টমার আইডি এবং কাস্টমার নেমের জন্য আপনাকে কি করতে হবে? হেল্পার টেবিল তৈরি করতে হবে। হেল্পার টেবিলে গিয়ে প্রথমত কাস্টমার আইডিতে আমাকে কিছু ভ্যালিডেশন দিতে হবে। ভ্যালিডেশন গুলো কি কি? একটা হচ্ছে 6 ডিজিটের হতে হবে, নাম্বারই হতে হবে এবং ইউনিক হতে হবে। এখন এই ভ্যালিডেশনে আপনি যদি 2টা ভ্যালিডেশনও দেন, যদি না পারেন, ভুলে যান, পরীক্ষার দিন ভুলে যেতেই পারেন, তখন আপনি যে কোনো দুইটা, যে দুটো মনে আছে সেই দুটো ভ্যালিডেশন দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই। দে উইল, মানে পুরোটা যদি সম্পূর্ণ করতে পারেন এই দুটো অ্যাকসেপ্ট করে নিবে, বা বলবেন যে স্যার আমি তখন ভুলে গেছি, এখন আবার দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? এটা তো ভ্যালিডেশন দিবেন। ভ্যালিডেশন দেওয়ার পরে এই যে কাস্টমার নেমটা, এই কাস্টমার নেমটা আপনাকে টাইপ করতে হবে। এখানে কোনো সূত্র নাই, কিছু নাই, জাস্ট BB
সিসি ডিডি এরকম দিবেন। দেওয়ার পরে নেক্সট কাজ কি হচ্ছে, আমাকে কাস্টমার আইডি এখানে আনতে হবে। আমরা কিভাবে আনবো, এক্সিস্টিং যত কাস্টমার আইডি আছে সেই সব কাস্টমার আইডিকে এখানে কি আনবো, ড্রপ ডাউন আকারে আনবো। ড্রপ ডাউন আকারে আনা মানেই হচ্ছে আমার ডাটা ভ্যালিডেশনে গিয়ে অ্যালাউ ফিল্ডে কি হবে, লিস্ট, কাস্টমার লিস্ট। ঠিক আছে, ড্রপ ডাউন বা লিস্ট বা রেঞ্জ এগুলো যখন বলবে তখন আমরা হচ্ছে কি আনবো, কাস্টম লিখবো না, আমরা লিখবো হচ্ছে লিস্ট। তারপর ড্রপ ডাউন আকারে সবাই চলে আসবে, সোর্স হিসেবে চিনিয়ে দিব হচ্ছে এদের সবাইকে। এরপরে যেটা হচ্ছে, এই যে কাস্টমার নেম গুলো আছে, আমি ড্রপ ডাউন আকারে এখানে সবাই চলে আসলো, যাকে চুজ করব তার করসপন্ডিং নেমটা যেন আসে, তার জন্য আমাকে কিসের সহযোগিতা নিতে হবে, ভিলুকআপের সহযোগিতা নিতে হবে। ভিলুকআপের সহযোগিতা নিব কি, ছোট টেবিলকে ধরবো, মানে মানে যাকে লুকআপ ভ্যালু হচ্ছে এই কাস্টমার আইডি, দুইটা কাস্টমার আইডি আছে, আমাকে কিন্তু চুজ করতে হবে কোন কাস্টমার আইডি কে দেখে দিবেন। আপনি ধরেন এটাকে দিলেন, আবার বললেন যে ম্যাডাম আমি তো এখানে চেঞ্জ করতেছি, আমার তো ডি আসতেছে না, আসবে না, কারণ কাকে ডিপেন্ড করে দিবেন তার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো আপনি এখানে যাকে চুজ করে দিবেন, সো লুকআপ ভ্যালু হবে আপনার এটা। যখন এখানে লুকআপ করবেন তখন পাশেরটাকে ধরবেন, মোট কথা এটাই বুঝার সুবিধা হচ্ছে। আমি এখানে ভ্যালু দেখতে চাচ্ছি, তাহলে আমার কাস্টমার আইডি কোথায় আছে, এখানে আছে, তাহলে পাশেরটা কি ধরবো। তারপরে গেল হচ্ছে কাস্টমার নেম, আর 2 নাম্বার কলাম কি, এই যে 1 আর 2, এই টেবিলে 2 নাম্বার কলাম থেকে আমরা ভি লুকআপ করলাম। ঠিক আছে, করে সবাইকে নিয়ে আসলাম, কাস্টমার নেম এবং আইডি নিয়ে আসলাম। এবার আছে মিটার রিডিং ডেট। মিটার রিডিং ডেটে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বলছে কি যে আমার রিডিং ডেটটা যেন ডিসেম্বর 15, 2023, এই কথায় লেখা, যেটাকে বলে আমরা সংখ্যায় না লিখে কথায় লেখা ফরম্যাটে যেন আসে। তার জন্য আমাকে কি করতে হবে, ফরম্যাটিং সেল করতে হবে, নট ভ্যালিডেশন। মানে একটা কথায় লেখায় যদি লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে, এটা নোট ডাউন করে লিখে দেন যে কথায় লেখায় যদি লিখতে চাই তাহলে ফরম্যাটিং সেল করতে হবে, হ্যাঁ সেল করতে হবে। কিন্তু যদি আমরা ডাটা ভ্যালিডেশন করতে বলে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে, তখন আমরা কি করব, ডাটা ভ্যালিডেশন করব। ঠিক আছে, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, দুই জিনিস, একটা হচ্ছে ফরম্যাটিং, অনলি ফরম্যাটিং, যে কথায় লেখো, তাহলে কথায় লেখা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবার একটা বলবে কি যে না এত থেকে এত রেঞ্জের মধ্যে লেখো, হ্যাঁ তখন ডাটা ভ্যালিডেশন করতে হবে। হ্যাঁ দুইটাই, হ্যাঁ রেঞ্জ, হ্যাঁ ভ্যালিডেশন কি বলছে যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনি এখানে ডেট চিনিয়ে দিবেন। এবার দেখেন এখানে কিন্তু লিস্ট না, হোল নাম্বারও না, এখন কি ডেট নিয়ে কাজ করতেছেন, সো কি করতে হবে, ডেট এত থেকে এত। তারপরে এখানে এতটা লেখার সময় আপনি কি করবেন, মাসটা আগে লিখবেন, তারিখটা পরে। ইউএসএ ফরম্যাটে, মনে রাখবেন যে ইউএসএ ফরম্যাটে লিখতে হবে, আমাদের নিজেদের ফরম্যাটে না। আচ্ছা, এরপর প্রিভিয়াস ইউনিট আর কারেন্ট ইউনিটের মধ্যে বিয়োগ করবেন, দেওয়াই আছে, এগুলা টাইপিং। এই দুটো জিনিস আমি যেখানে যেখানে আপনাদের মানে যে ইয়েটা আছে, কাগজটা আছে, হার্ড কপিটা আছে, এখানে বলে রাখেন, মার্ক করে রাখেন যে আমার এখানে কিছু একটা সূত্র দিতে হবে, এটাতেও কিছু একটা সূত্র দিতে হবে। ঠিক আছে, এইটাতেও কিছু কাজ আছে, সূত্রের কাজ আছে। এই দুটো জিনিস কি, নর্মাল টাইপিং, রাইট। কনজিউম ইউনিট কি করব, সূত্র দিব, কিন্তু সেই সূত্রটা কি, সেই সূত্র আমার হচ্ছে যোগ বিয়োগের সূত্র। সো এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখলেই হবে, নর্মাল বিয়োগের সূত্র, সেল, হ্যাঁ সেল মাইনাস সেল। এবার ইলেকট্রিসিটি চার্জের ক্ষেত্রে আমরা কি করতেছি, এবার আমরা আবার একটা সূত্র ফালাচ্ছি। সূত্রটা কি ফালাচ্ছি, যে আমাকে কি করতে হবে, এই কনজিউমার ইউনিটের উপর ডিপেন্ড করে আমাকে কিছু ভ্যালু আনতে হবে, যে যদি কনজিউম ইউনিটে 75%-এর বেশি বা তার
না 75 কম বা তার সমান হয় তাহলে কত দিব? প্রত্যেক কনজিউম ইউনিটের সাথে গুণ হবে কত? মানে ডাইরেক্ট 4.19 না, প্রত্যেক কনজিউম ইউনিটের সাথে, পার ইউনিট। এজন্য আমরা কি বলছি? প্রত্যেক কনজিউম ইউনিটের সাথে এত দিয়ে গুণ করব। তারপরে এভাবে ইফ চলবে। এরপরে আসবে সার্ভিস চার্জ। সার্ভিস চার্জেও একটা সূত্র লিখতেছি। সেই সূত্রটা কি? যে যদি সার্ভিস চার্জ আপনার যদি 500 মানে জিরো ইউনিটের না, কনজিউম ইউনিট যদি, নট সার্ভিস চার্জ, কনজিউম ইউনিট যদি 0 ইউনিটের বেশি হয় তাহলেই 500, আদারওয়াইজ 0। এবার বিল অ্যামাউন্টে কি বলতেছি? যোগ করতেছি। বিল অ্যামাউন্টে কি করতে হবে? এটা আমার কোথায়? এখানে ডাটাতে লেখা আছে যে কাকে কাকে যোগ করতে হবে। ইলেকট্রিসিটি চার্জ আর সার্ভিস চার্জকে যোগ করতে হবে। সো এটা আপনার মুখস্থ করার কিছুই নেই, ঠিক আছে? এবার র্যাঙ্কে এসে র্যাঙ্কের একটা ফর্মুলা দিচ্ছি। ঠিক আছে? এবং তারপরে হচ্ছে র্যাঙ্ক করব, র্যাঙ্কের ফর্মুলা দিব। র্যাঙ্কে কোনো ইফ নাই, এলস নাই, কিছু নাই। জাস্ট ইজ ইকুয়াল টু র্যাঙ্ক লিখে ট্যাবে ক্লিক করবেন। আপনাকে যা যা ভ্যালু দিতে বলবে আপনি সেই ভ্যালুগুলা দিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে ভিলুকআপ, যেটা এখানে করেছি সেম কাজটা এখানে করব, শুধু কি কাস্টমার নেমের জায়গায় এখানে কি আসবে? না, কাস্টমার আইডি তো আসবে, বিল অ্যামাউন্টে আসবে। আমরা এখানে কি করছি? কাস্টমার আইডির উপর ডিপেন্ড করে কাস্টমার নেম আনছি, আর এখানে কাস্টমার আইডির উপর ডিপেন্ড করে কি আনবো? বিল অ্যামাউন্ট। এখন বিল অ্যামাউন্ট কি বড় ছোট টেবিলে আছে? না, তাহলে আমাকে চুজ করতে হবে কাকে? বড় টেবিল। ঠিক আছে? এটা হচ্ছে কথা। না, লিস্ট আকারই তো আছে, এই যে লিস্ট। সবসময় ভিলুকআপ যখন হবে সেখানে এখানে লিস্ট আকারে আপনাকে আইডি গুলো আনতে হবে, লিস্ট আকারে। না, ডিলিট করার দরকার নেই, থাকলেও সমস্যা নেই, কারণ ওই যে এই কন্ডিশনটা তারা দিয়ে দিচ্ছে যে কাস্টমার নেম শুড বি অটোমেটিক্যালি ফিল অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। এই জন্য আমরা এই ভিলুকআপটা নিচ্ছি, আদারওয়াইজ আমার এই কাস্টমার। এখন এটাকে যদি প্রোটেক্ট করতে বলে, শীট প্রোটেক্ট করতে বলে, তাহলে এই যে শীট, একে প্রোটেক্ট করবেন কিভাবে? প্রোটেক্ট করতে বলে, প্রোটেক্ট শীট। হ্যাঁ, মানে ব্লক করে কি, মানে আপনার কাজটা যেন আর কেউ এডিট করতে না পারে। না, এই যে শীটে গিয়ে জাস্ট এখানে ক্লিক, কিছু না, শীটে গিয়ে এখানে গিয়ে প্রোটেক্ট শীটে যে বলে দিছে, ধরেন 1 2 3 4 শীটে দেওয়া থাকবে 1 2 3 4 5 6 আকারে শীট প্রোটেক্ট করো। মনে রাখতে হবে 1 2, মানে নিজের মতো দিবেন না, ওখানে যা বলা থাকবে তার মতোই। না, এখানে বলে নাই, গত ক্লাসেরটাতে বলছিল 1 2 3 4 5 মনে ছিল, 1 2 3 4 5। ওকে, আবার রি এন্টার 1 2 3 4। তাহলে আপনার কাজ আর কেউ এডিট করতে পারবে না, পাসওয়ার্ড দিয়ে খুলে করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি? শীটে গিয়ে রাইট ক্লিক করেন, প্রোটেক্ট শীট আছে। মনে রাখেন যেই পাসওয়ার্ডটা দিচ্ছেন 1 2 3 4 যদি দেন, সেই 1 2 3 4 দিয়ে কিন্তু, নালে কিন্তু আর খুলতে পারবেন না। না, এটা আপনাদের টাস্কের অংশ। একইভাবে আনপ্রোটেক্ট শীটে গিয়ে জাস্ট এভাবে লিখে দিবেন। এই যে এখন আমি নিজে ভুলে গেছি, 1 2 3 4 5 আনপ্রোটেক্ট। ঠিক আছে? দুইবার, যাতে ওই যে রি এন্টার বলে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, ফাইল সেভ অ্যাজ। কি করবেন? দুইটা ফরম্যাটে সেভ করতে। এটা কি ফরম্যাটে সেভ হয়েছে? বাই ডিফল্ট এক্সএক্সএল। এরা বলে এটাকে সিএসভি ফরম্যাটে সেভ করতে, সিএসভি ফরম্যাটে সেভ করতে বলবে। জাস্ট ফাইল সেভ অ্যাজ পিডিএফ দেই না, ওখানে দিব সিএসভি, তাহলে এটা সিএসভি ফরম্যাটে সেভ হয়ে যাবে। একটা ফাইলকে ডট এক্সএক্সএল এবং ডট সিএসভি দুই ফরম্যাটেই সেভ হইতে বলে।
ওকে, এরপর যে কোনো একটা দেন, সিএসবি একটা দিলেই হবে। দেখেন আমাকে বলতেছে ফাইলটা আপনি সব কমপ্লিট করলেন, এরপর করার পরে ওরা বলতেছে গত ক্লাসে ছিল এইজের ক্ষেত্রে যে ফাইলটাকে 3টা ফরম্যাটে সেভ করো, ঠিক আছে? সেই সেভ করা ফরম্যাট গুলা কি, ডট, পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু এই যে দেখেন কাজটা কমপ্লিট হয় নাই, পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পরে ডট সিএসবি ফরম্যাটে সেভ হতে বলে। এই যে সিএসবি ফরম্যাটে আপনি সেভ করলেন, আসবে যে কোনো একটা ফাইল সেভ এস সিএসবি, যে কোনো সিএসবি, ম্যাকিনটোশ, তারপরে কমা, এটা যেটা দেন আর কি, যে কোনো একটা দেন, সিএসবি ফরম্যাটে আপনি সেভ করলেন, ঠিক আছে? আচ্ছা, এরপর বলে ফাইলটাকে পিডিএফ আকারে সেভ করতে। এখন পিডিএফ আকারে সেভ করার ক্ষেত্রে একটা দেখি, আমি একটা পিডিএফ আকারে সেভ করি, সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ আকারে সেভ করলাম। এখন একটু খেয়াল করে দেখি, এই যে দেখেন ইলেকট্রিসিটি ডট পিডিএফ ডট সিএসবি ডট এক্সএসএল, এই 3টা ফরম্যাটে থাকতে হবে আপনার ফাইলটা। এখন পিডিএফ আকারে যখন সেভ করছি, খেয়াল করে দেখেন কয় পেজে গেছে, ভয়াবহ অবস্থা না? এটা প্রিন্ট করলে কি হবে, হবে কোনো কিছু? কিছু হবে না। এখন আপনাকে এটাকে একটা পেজে আনতে হবে, একটা পেজে আনতে হবে, মানে দেখার সুবিধার্থে। পিডিএফ আকারে সেভ করছেন ঠিক আছে, কিন্তু এটাকে দেখার সুবিধার্থে একটা পেজে, সেজন্য আপনারা যাবেন কি, ভিউ ট্যাবে যাবেন, ভিউতে গিয়ে পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করবেন। দেখেন কয়টা পেজ দেখাচ্ছে, 1 2 3। এবার আপনি এটাকে টেনে টুনে এক পেজে নিয়ে আসেন। আমার তো ওদিকে ডাটা নাইও, আমার এইটুকু ডাটা আছে, বাস। এবার যদি ফাইলটাকে সেভ করেন, সেভ অ্যাজ পিডিএফ, সেভ দিলেন, ইয়েস দিলেন, হচ্ছে না কারণ আমার এটা ওপেন আছে, ক্লোজ করে দেই। ওকে, ফাইল সেভ অ্যাজ পিডিএফ, ইয়েস। এখন দেখেন পুরো জিনিসটা এক পেজে চলে আসছে, ঠিক আছে? যখন দেখাচ্ছি তখন কাজ করতেছিলেন, হ্যাঁ, এটাই সমস্যা। দেখেন ফাইল আপনি যখন সেভ করবেন, এটা হচ্ছে আপনার নর্মাল ভিউ, রাইট? এখন আপনাকে যেতে হবে কোথায়, আপনি হোম ট্যাবে আছেন, আপনাকে ফাইলটা পিডিএফ আকারে সেভ করতে হবে এবং সেই সেভটাকে আপনাকে প্রিন্ট করার ব্যবস্থা করতে হবে। তো এক পেজে হলে জিনিসটা সুন্দর দেখা যায়, একটা এক্সেল এক পেজে আনবেন, সেটার জন্য হচ্ছে আপনি হোম ট্যাব থেকে যাবেন হচ্ছে ভিউ ট্যাবে, ভিউ ট্যাবে যাওয়ার পরে আপনাকে করতে হবে কি, পেজ ব্রেক প্রিভিউতে যেতে হবে, পেজ ব্রেক প্রিভিউতে যেতে হবে। পেজ ব্রেক প্রিভিউতে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এই যে এটা পেজটা এরকম দেখা যাবে যে 2 3 পেজে ডিভাইড হয়ে আসছে। আপনি পুরো জিনিসটাকে এক পেজে আনার ব্যবস্থা করবেন, যে নীল কালারের যে বর্ডারটা আসে, এই বর্ডারটাকে টেনে এক পেজে নিয়ে আসবেন। আনার পরে তারপর নর্মাল ভিউতে চলে গেলেন, সমস্যা নাই, বাট ওটা এক পেজে হয়ে গেল। এবার ফাইল সেভ অ্যাজ পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, না আপনি এই পুরো জিনিসটা পেজ লেআউট আপনি যা চুজ করে দিবেন সেটাই হবে। বললাম তো পেজ ব্রেক প্রিভিউতে গিয়ে জিনিসটাকে এক পেজে নিয়ে আসবেন, এক পেজে আনার ব্যবস্থা করবেন। হ্যাঁ, পেজ ব্রেক প্রিভিউতে এসে এইটা ধরেন পেজ 2 আছে, আপনি সেটাকে পেজ 1 এ নিয়ে আসবেন, এই যে পেজ 1 এ একটা পেজে নিয়ে আসবেন, এনে তারপরে এবার আপনি ফাইল সেভ অ্যাজ পিডিএফ আকারে সেভ করতে যাবেন, যতটুকু আপনার দরকার আর কি ওটুকু আপনি এক পেজে নিয়ে আসবেন, ফাইল সেভ অ্যাজ পিডিএফ আকারে দিবেন, তারপর জিনিসটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। জি, এই যে এক্স এক্সেল, তারপর প্রিন্ট করবেন, এই যে এক্স এক্সেল, সিএসবি, পিডিএফ, 3টা ফরম্যাটে আপনাকে সেভ করে রাখতে হবে কাজটা, আপনার কাজটা না একসাথে। সিএসবি ওরা বলে, সিএসবি হচ্ছে ডাটা, অনেকে অনেক বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে সিএসবি লাগে। আমরা যেমন এক্স এক্সেল বুঝি, সিএসবি দিয়ে হচ্ছে সিএসবি ফরম্যাটে কাজ হয়। সিএসবি তে কিন্তু কোনো দেখেন সূত্রমূত্র কিছু থাকে না, কিন্তু সিএসবি তে এটা হচ্ছে সিএসবি দিয়ে যারা কাজ করে তাদের হয়, বুঝছেন?
সিএসবি তে আমরা জেনারেল পিপল কোনো কাজ করি না, যারা ডাটা সায়েন্স ডাটা রিলেটেড কাজ করে তারা হচ্ছে এই সিএসবি টিএসবি দিয়ে কাজ করে। হ্যাঁ, যেতে পারেন, বলেন। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা একটা সিস্টেম আর কি, যে একটা ফোল্ডার তৈরি হবে, তার আপনার নাম আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন। সেই ফোল্ডারের ভিতরে জব ওয়ানে কে থাকবে? ওয়ার্ড ওয়ার্ড থাকবে, জব 2 তে থাকবে এক্সেল, জব 3 তে থাকবে পাওয়ার পয়েন্ট। ওগুলা পরে নর্মাল নর্মাল ভিউতে যেতে হবে। ভিউ থেকে ভিউ থেকে পেজ ব্রেক প্রিভিউ আছে, সেখান থেকে ভিউতে নর্মাল ফন্টে যাবেন, নর্মালে যাবেন, নর্মালে গিয়ে তারপরে হোমে যাবেন, তাহলে দেখবেন আর ওই আপনার ছোট ছোট থাকবে না, বড় হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এবার আসতেছি র্যাঙ্কে, চলেন।